শ্রোতা, আমি বসন্ত, রাজকুমারী এবং আরিফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। আজকে আমি যে গল্পটি পড়ে শোনাবো সেটির নাম অ্যাডভেঞ্চার অফ দ্য কপার বিচেস। এটি শার্লক হোমসের একটা অ্যাডভেঞ্চার কাহিনী। বরাবর এটির বর্ণনা করেছে ওয়াটসন এবং এই দুটো চরিত্রই কাল্পনিক চরিত্র, যার লেখক স্যার আর্থার কোনান ডয়েল। শুরু করছি অ্যাডভেঞ্চার অফ দ্য কপার বিচেস। হোমসের হাতের পাইপ দেখেই আমি তার মনোভাব বুঝতে পারি। যখন চিন্তার গভীরে ঢুকে থাকে তখন মুখে থাকে ক্লে পাইপ, যখন তর্কের ভূত মাথায় চাপে আর আমার মাথার পেছনে লাগার দুষ্টু বুদ্ধি সেই সময় ধরিয়ে নেয় চেরি কাঠের পাইপটা। দেখে দেখে আমার মুখস্থ হয়ে গেছে। সবে ব্রেকফাস্ট শেষ করেছি আমরা। বাইরে বেশ ঠান্ডা পড়েছে আজ। আগুনের দুপাশে বসে আছি দুজনে। ডেইলি টেলিগ্রাফের বিজ্ঞাপনের পাতাটা দেখছে হোমস। পড়তে পড়তে আচমকা ছুঁড়ে ফেলে দিল কাগজটা। তারপর চেরি কাঠের পাইপটা ধরাতে লাগলো। চোখে পড়তেই সজাগ হয়ে গেলাম আমি। নিশ্চয়ই দুষ্ট বুদ্ধি চেপেছে মাথায়। কিছু একটা নিয়ে বিতণ্ডা বাঁধাবে আজকে। যা ভেবেছি তাই হলো। পাইপ ধরিয়ে নিয়ে বলল, তুমি আমার জীবনীকার, আমার কীর্তিকাহিনী নিয়মিত লিখে চলেছ, কিন্তু একবার ভেবেও দেখেছ কি লিখছ? চমকে উঠে আমি বললাম, কেন? অসত্য বা বিকৃত কিছু তো লিখিনি আমি। তা লেখনি, কিন্তু গল্পগুলোতে যুক্তিবিজ্ঞানের চেয়ে রং চড়ানোর দিকেই ঝোঁকটা তোমার বেশি। কয়েক বগলা ধোঁয়া ছেড়ে নিজেই আবার বলতে লাগলো, তবে একটা ব্যাপার, তোমার নিষ্ঠা অবশ্যই প্রশংসা করবার মতো। চাঞ্চল্যকর নাটকীয় ঘটনাগুলোকে তুমি সযত্নে পরিহার করেছ। যুক্তিবিদ্যার বিশ্লেষণী ক্ষমতা যেসব কেসে বেশি প্রয়োগ হয়েছে, তুমি সেসব কেস নিয়েই লিখেছ। এই নির্বাচনটা আমার মনোমত হয়েছে। তবে যুক্তিবিজ্ঞানের নিরস ব্যাপারটাকে সরস করবার জন্য কল্পনার যে মিশেল দিয়েছ, সেখানে মাত্রাগানটা ঠিক রাখতে পারোনি। আমার লেখার অপছন্দের দিকটা বলছে বটে, তার পাশাপাশি যে নিজের প্রশংসাটা উপভোগ করছে, তার কথায় সে ভাবটা ধরতে আমার কষ্ট হলো না। হোমসের চরিত্রের এ এক বিশেষ দিক। নিজের সম্পর্কে অহংভাবটা প্রকাশ করতে কুণ্ঠিত হয় না। প্রশংসা শুনলেই উৎফুল্ল হয় সে। ঠোঁট চেপে হাসি গোপন করে কপট ভঙ্গিতে বললাম, সেই দিকটা তো তুমি দেখছো না। তোমার বিশ্লেষণী ক্ষমতার স্পর্শে সামান্য ঘটনাগুলোই কি অসামান্য হয়ে উঠেছে। ব্যাস, পালে হাওয়া লেগে গেল। বলল, ভায়া, সাধারণ মানুষ যুক্তিবিদ্যার কদর কতটা আর বোঝে? দাঁত দেখে তাঁতিকে চেনা কিংবা হাত দেখে মানুষের পেশা বলে দেওয়া, এসবের মূল্য তারা দিতেই পারে না। সে কারণে আমাকেও টেনে আনতে হয় এমন সব মামলায় যে ঘেন্না ধরে যাচ্ছে ক্রমশ। এই নাও, দেখো, এই চিঠিটা পড়ে দেখো। দলা পাকানো একটা কাগজ ছুড়ে দিল আমার দিকে। খুলে দেখলাম একটা চিঠি। লেখা হয়েছে মন্টেগু প্রেস থেকে গতকাল সন্ধ্যায়। লেখাগুলো এরকম: প্রিয় মিস্টার হোমস, গৃহশিক্ষয়িত্রীর একটা চাকরির সন্ধান এসেছে। চাকরিটা নেওয়ার ব্যাপারে আপনার সঙ্গে পরামর্শ করতে চাই। আপনার সুচিন্তিত মতামতের উপর চাকরি নেওয়া না নেওয়া স্থির করব। কাল সকাল 10:30টায় দেখা করছি। আপনার বিশ্বস্ত ভায়োলেট হান্টার। ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এ কি, সময় তো হয়ে গেছে দেখছি। বলতে বলতেই চটপট চেহারা একজন তরুণী ঘরে ঢুকলো। বেশ বুদ্ধিদীপ্ত চোখ মুখ, পরিচ্ছন্ন বেশবাস, মুখময় খুদে খুদে মেস্তার দাগ। আপাদমস্তক সন্ধানী দৃষ্টি বুলিয়ে নিল হোমস। শিষ্টাচার বিনিময়ের পর হোমস বলল, বসুন, শোনা যাক আপনার সমস্যাটা। মেয়েটি সপ্রতিভ ভঙ্গিতে বলল, গত 5 বছর এক বাড়ির শিক্ষয়িত্রীর কাজ নিয়েছিলাম। তারা আমেরিকায় চলে যাওয়ায় এখন চাকরির দরকার হয়ে পড়েছে। চাকরির সন্ধান দেয় এমন একটা সংস্থায় যোগাযোগ করেছি। সপ্তাহে একবার করে সেখানে খোঁজ নিতে যেতে হয়। মিস স্টোপার নামে একজন সেখানকার কাজ দেখাশোনা করেন। গত সপ্তাহে সংস্থার অফিসে তিনি এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দেন। আমাকে দেখেই তিনি উৎসাহের সঙ্গে চাকরির প্রস্তাব করেন। আগের চাকরিতে কত মাইনে পেতাম জানতে চাইলেন। মাসে 4 পাউন্ড মাইনে শুনে বলে উঠলেন, এ কি অন্যায়! অমন সুন্দরী শিক্ষিতা একটি মেয়েকে এত কম মাইনে লোকে কি করে দেয় ভেবে পাই না। আমি লেখাপড়া বিশেষ শিখিনি। ফরাসি আর জার্মান ভাষাটা একটু একটু জানি, আর সামান্য গান বাজনা আর ছবি আঁকা। সুতরাং এর বেশি মাইনে আমি নিজেও কখনো আশা করতে পারি না। ভদ্রলোক বললেন, লেখাপড়ার চাইতে চাল চলন আচার ব্যবহারটা হলো বড়। এ না থাকলে ঘরের বাচ্চাদের মানুষ করবার দায়িত্ব দেব কার হাতে? এই জিনিস যার আছে তার মাইনে কম করেও বছরে 100 পাউন্ড হওয়া উচিত। আমি তোমাকে সেই মাইনেই দেব। মিস্টার হোমস, আমার অবস্থাটা আপনি কল্পনা করুন একবার। আরো অনেক কম মাইনের একটা চাকরি পেলেই আমি তখন বর্তে যাই।
হাত শূন্য, সামান্য দেনাও হয়ে গেছে। আমি কথাটা বিশ্বাস করবো কিনা বুঝতে পারলাম না। ভদ্রলোক তখন পকেট থেকে টাকা বের করে বললেন, আগাম অর্ধেক মাইনে দিয়ে দেওয়াটা আমার অভ্যাস। এই নিন, এই ধরুন, ব্যবস্থাটা পাকাপাকি হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত ঠেকতে লাগলো। এমন মানুষ আগে কখনো আমি দেখিনি। আমি তখন কাজকর্মের ব্যাপার জানবার জন্য খবরাখবর নিতে লাগলাম। জিজ্ঞাসা করে জানতে পারলাম ভদ্রলোক থাকেন হ্যাম্পশায়ারে, মাইল ৫ ভেতরে একটা গ্রামে। বাড়ির নাম কপার বিচেস। সেখানে তার ২ বছরের দুষ্ট ছেলেকে সামলানো হবে আমার কাজ। তবে এরপরও এমন কয়েকটা বিষয় বললেন যে কাজটা নেবার ব্যাপারে আমি দ্বিধায় পড়ে গেলাম। বললেন মাঝে মাঝে তার স্ত্রীর ৫ মাস খাটতে হবে। এই ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হলো না আমার। কিন্তু যখন শুনলাম তাদের পছন্দ মতো পোশাক আশাক আমাকে পরতে হবে, তাদের ইচ্ছে মতো এখানে সেখানে বসতে হবে, আমার এই সুন্দর চুলের গোছা ছেঁটে ফেলতে হবে, তখন আমি বেঁকে বসলাম। বললাম, অন্য সব ব্যাপার মেনে নিতে আমি পারবো, কিন্তু চুল ছাড়তে পারবো না। কথাটা শুনে ভদ্রলোক একেবারে যেন দমে গেলেন। মুখ কালো করে বলে উঠলেন, মিস, ওটাই আসল ব্যাপার। কেননা আমার স্ত্রীর বিশেষ ইচ্ছা তার বাড়ির গভর্নেসের চুল ছোট করে ছাঁটা থাকবে। আমি কিছুতেই রাজি হতে পারলাম না। ভদ্রলোক তখন হতাশ হয়ে বললেন, তোমার মতো মেয়েই আমাদের পছন্দ। নিশ্চিন্ত হয়েছিলাম তোমাকে পেয়ে। এরপর সংস্থার মেয়েটিকে অন্য লোক সন্ধান করতে বললেন। মিস স্টোপার এতক্ষণ আমাদের কথা শুনছিলেন। এবারে কথা বললেন বেশ বিরক্তির সঙ্গে। আমার জন্য আর কাজের সন্ধান করতে পারবেন না, এ কথা সাফ জানিয়ে দিলেন। মন খারাপ করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেই সংসারের বাস্তব অবস্থার মুখোমুখি হলাম। ঘরে সবকিছুই বাড়ন্ত। তখন আফসোস হতে লাগলো, চুলের জন্য এমন একটা কাজ হাতছাড়া করা ঠিক হলো না। বছরে ১০০ পাউন্ড কম কথা নয়। পেটে কিছু না থাকলে ওই চুল দিয়ে আমি কি করব? তখনই সিদ্ধান্ত নিলাম পরের দিন আবার ধর্ণা দেব মিস স্টোপারের কাছে। কিন্তু পরের দিন সকালে পেলাম ভদ্রলোকের এই চিঠিটা। সঙ্গে এনেছি, শুনুন পড়ছি। প্রিয় মিস হান্টার, মিস স্টোপারের কাছ থেকে ঠিকানা নিয়ে তোমাকে লিখছি। কাজের ব্যাপারটা আর একবার ভেবে দেখো। আমাদের খেয়ালটা অদ্ভুত ঠিকই, বুঝতে পারছি। কিন্তু তোমাকে যেমন চুল কাটতে হবে তেমনি জানাচ্ছি আরো ২০ পাউন্ডের বিনিময়ে বছরে মোট হাতে পাবে ১২০ পাউন্ড। আশা করি এবারে তোমার অমত হবে না। আমাদের খেসারতটা কি খুবই কম হয়ে গেল? উজ্জ্বল নীল রঙের পোশাক আমার স্ত্রীর খুব পছন্দ। তবে এখনই পোশাকের জন্য তোমার টাকা খরচ করার দরকার নেই। আমার মেয়ে এখন ফিলাডেলফিয়ায় গেছে। তার পোশাকটা তোমার মাপ মতোই আছে মনে হয়। কাজের ফাঁকে সকালের দিকে ওই পোশাকটা তোমাকে পরতে হবে। মাঝে মাঝে এখানে এসে বসবে, যেমন বলবো। তোমার কোনো অসুবিধা হবার কথা নয়। ছেলের জন্য খুব একটা ভাবতে হবে না। দুষ্ট হলেও বেয়াড়া নয়। খুবই হালকা কাজ, অমত করো না। উইনচেস্টারে গাড়ি নিয়ে হাজির থাকবো। কোন ট্রেনে আসছো জানাবে। তোমার বিশ্বস্ত জেফ্রো ওকসেল। চিঠিটা পড়া শেষ করে মিস হান্টার বললেন, মিস্টার হোমস, ভাবছি চাকরিটা নিব, কিন্তু ব্যাপারগুলো আবার কেমন অদ্ভুত লাগছে আমার কাছে। সেজন্যই আপনার পরামর্শ নিতে আসছি। আপনি বলুন আমার কি করা উচিত। হোমস বলল, মিস হান্টার, পরিবেশটা কোনো তরুণীর পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না আমার। অন্তত আমার কোনো বোনকে এই পরিবেশে চাকরি করতে পরামর্শ দিব না আমি। বিপদের আভাস স্পষ্ট। তবে বিপদটা কোন ধরনের এখনই তা বলতে পারবো না। ভদ্রলোক স্ত্রী পাগল টাগল নয় তো? নইলে অমন অদ্ভুত খেয়াল কেন হবে তার? অসম্ভব নয়, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্য জায়গায়। বছরে ৪০ পাউন্ড খরচ করলেই গভর্নেন্স পাওয়া যায়। ভদ্রলোক তার ৩ গুণ টাকা খরচ করতে চাইছেন। নিশ্চয়ই কোনো মতলব আছে। মিস্টার হোমস, যদি সেরকম কোনো অসুবিধায় পড়ি চিঠি লিখলে আপনার সাহায্য পাবো তো? নিশ্চয়ই পাবেন। তাছাড়া আপনার কেসটা আমারও কৌতূহল জাগ্রত করেছে। আপনার টেলিগ্রাম পেলেই আমি উপস্থিত হব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মিস হান্টারের মুখে হাসি ফুটে উঠল। উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আজ রাতেই চুল ছেঁটে ফেলছি, কাল রওনা হব উইনচেস্টারে। চলি, ধন্যবাদ। মিস হান্টার নিচে চলে গেলে হোমস বলল, মেয়েটির বুদ্ধি আছে, নিজেকে সামলাতে জানে। তবে শিগগিরই ওর টেলিগ্রাম আসবে। বিপদ ওৎ পেতে আছে। বিপদটা সম্পর্কে অবশ্য মুখ খুলল না হোমস। কিন্তু সেদিন থেকেই দেখলাম প্রায় সময় ভ্রু কুঁচকে কি যেন ভাবছে সে। মেয়েটি সম্পর্কে ভাবনা আমার মনেও ছিল। অমন সুন্দর নিষ্পাপ মেয়েটা কার খপ্পরে গিয়ে পড়ে, কি বিপদ ঘটলো তার, এগুলো ভাবতে ভাবতে আমারও মন উচাটন হয়ে থাকতো। হোমসকে দু একবার জিজ্ঞেস করে জানতে চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই বিরক্তির সঙ্গে জবাব দিল,
ঘটনা ছাড়া কোনো কিছু অনুমান করা নির্বুদ্ধিতা। অতঃপর একটার পর একটা দিন কাটতে লাগলো। দিন 15 পরেই কিন্তু টেলিগ্রাম এলো হোমসের নামে, গভীর রাতে। হাতে তেমন কাজ ছিল না বলে ল্যাবরেটরিতে বাকযন্ত্র নিয়ে আর টেস্ট টিউব সাজিয়ে বসেছিল হোমস। রাতটা গবেষণা নিয়েই কাটাবে স্থির করেছিল। টেলিগ্রামটা পেয়ে সে বলল, ওয়াটসন, চলো ঘুমোতে যাই। সকালে 9:30টায় উইনচেস্টারে ট্রেন ধরতে হবে। টেলিগ্রামটা পড়লাম আমি। লেখা আছে, কাল দুপুরে উইনচেস্টারে ব্ল্যাক সোয়ান হোটেলে দেখা করব, আসবেন। খুব গোলমালে পড়ে গেছি, হান্টার। পরদিন সকাল 11টার মধ্যেই পৌঁছে গেলাম প্রাচীন ইংল্যান্ডের রাজধানী উইনচেস্টারে। প্রকৃতি এখানে অনেক মুক্ত, উদার আর প্রসন্ন। আকাশ নীল, সাদা মেঘের পোশাকে মিষ্টি রোদ মেখে যেন হাসছে। চারিদিকে সবুজের সমারোহ। আপনা থেকেই মন পুলকিত হয়ে ওঠে। এখানে উন্মুক্ত প্রশান্ত আকাশের তলায় দাঁড়িয়ে বেকারি স্ট্রিটের কুয়াশা ঢাকা দম আটকানো পরিবেশের কথা মনেও আনা কষ্ট হয়ে যায়। হোমস বলল, ভায়া, একটা দিক দেখেছ? শহরে ক্লেদ আছে সত্যি, কিন্তু সেখানে আইন ভাঙা দুষ্কর। এখানে প্রকৃতির এই উদারতার মধ্যে নৃশংসতম অপরাধও নিঃশব্দে ঘটে যায়, কেউ টের পায় না। মেয়েটা রয়েছে এই উইনচেস্টার থেকেও 5 মাইল ভেতরে পল্লী গ্রামে। যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে তার। কথাটা শুনে আমার মনটা ভারী হয়ে উঠল। বললাম, কি ঘটতে পারে বলো তো? 7টা সম্ভাবনার কথা ভেবে রেখেছি। দেখা যাক কোনটার মুখোমুখি হতে হয় আমাদের। হাই স্ট্রিটের উপরেই ব্ল্যাক সোয়ান সরাইখানাটা। স্টেশন থেকে কয়েক মিনিটের পথ। মিস হান্টার আমাদের জন্য লাঞ্চ সাজিয়ে বসেছিল। আমাদের দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, আহ, বাঁচলাম। হোমস বলল, মিস্টার রুকাসল টের পাননি তো? কেন এসেছি জানেন না। 3টের মধ্যে ফিরবো বলে এসেছি। আগুনের সামনে টানটান হয়ে হোমস বলল, অসুবিধাটা কি হচ্ছে? মিস্টার হোমস, কর্তাগিন্নির কাছ থেকে ব্যবহার কিছু খারাপ পাচ্ছি না, তবে ওদের মতিগতি ঠিক ধরতে পারছি না। কিরকম? মিস্টার রুকাসল নিজেই গাড়ি হাঁকিয়ে আমাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। বাড়িটা পুরনো, 3 দিকেই জঙ্গল, লর্ড সাদাম্পটনের সম্পত্তি। একদিকে জমি ঢালু হয়ে গিয়ে মিশেছে বড় রাস্তায়। বাড়িতে গিয়ে আলাপ হলো সকলের সঙ্গে। মিসেস রুকাসল দিব্য সুস্থ মানুষ, তবে মনে কেন যেন একটা চাপা দুঃখ আছে বলে মনে হয়। চুপচাপ থাকেন, সময় সময় গালে হাত দিয়ে বসে কি যেন ভাবেন। 2-1বার কাঁদতেও চোখে পড়েছে। স্বামী আর ছেলের দিকে খুব নজর। মিস্টার রুকাসলের চেহারা বিশাল, তেমনি মেজাজটাও বেশ রুক্ষ, কিন্তু স্ত্রীকে বেশ যত্নে রাখেন। ছেলেটা একটা আস্ত বিচ্ছু, বড় নিষ্ঠুর, ইতর প্রাণীদের কষ্ট দিয়ে খুব আনন্দ পায়। বাপ মা দেখে মজা পায়, আদর দিয়ে মাথা খাচ্ছে তার। মহিলা ভদ্রলোকের দ্বিতীয় পক্ষ। দুজনের বয়সের ব্যবধান 15, 45 আর 30। প্রথম পক্ষের একমাত্র মেয়ে, তার বয়স 20। সৎমার সঙ্গে বনিবনা হয়নি বলে ফিলাডেলফিয়ায় চলে গেছে। মিস্টার রুকাসলি একদিন আমাকে বলেছিলেন, ভদ্রলোক দ্বিতীয়বার বিয়ে করেছেন, বছর 7 হয়। মহিলা খুবই শান্ত প্রকৃতির। বাড়িতে ঝি চাকর বলতে মাত্র 2 জন, টলার আর তার বউ। টলার লোকটা বেয়াড়া ধরনের, চোয়াড়া চেহারা, সারাক্ষণ মাতাল অবস্থা। বউটারও মেয়েলি ভাব কম, কেমন যেন মর্দা মর্দা চাল চলন। টলার গিন্নির মতোই চুপচাপ, কিন্তু মুখ দেখলে মনে হয় যেন বিশ্ব সংসারের উপর তেতো বিরক্ত। এদের সান্নিধ্যে এলে কেমন অস্বস্তি লাগে। প্রথম 2 দিন এই পরিবেশে ভালোই কাটলো। তৃতীয় দিন থেকে এরকম ফের শুরু হলো। ব্রেকফাস্ট খেতে বসেছি সকালে। এমন সময় গিন্নি কর্তার কানে কানে কি কি যেন বললেন। আমার দিকে ফিরে কর্তা হাসি মুখে বললেন, মিস হান্টার, আমাদের কথা রেখেছো তুমি। চুল ছাটিয়ে ফেলেছো। খুব ভালো লাগছে তোমাকে এখন। এবারে আর একটা কথা রাখো, তোমার বিছানায় একটা ড্রেস দেখতে পাবে, যাও ওটা পরে এসো। ঘরে এসে দেখলাম ইলেকট্রিক ব্লু রঙের সুন্দর একটা পোশাক রয়েছে খাটে। গায়ে দিতে মনে হলো যেন আমার মাপেই তৈরি, সুন্দর ফিট করলো। বসবার ঘরটা বাড়ির সামনের দিকে, সাদাম্পটন রোডের দিকে, পাশাপাশি 3টে বড় বড় জানালা, মেঝে পর্যন্ত নামানো। পোশাকটা পরে সেই ঘরে এলাম। মাঝের জানালাটার সামনে, জানালার দিকে পিঠ করে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো আমাকে। তারপর আমার সামনে পায়চারি শুরু করতে করতে মজার গল্প করতে লাগলেন রুকাসল। গল্প বলে খুব হাসাতে পারেন ভদ্রলোক। আমি পেটফাটা হাসি হাসছি, কিন্তু গিন্নির মুখ একেবারে গোমড়া, চুপচাপ বসে আছেন চেয়ারে। মনে হলো যেন কিছু একটা ভাবছেন। ওভাবে কতক্ষণ বসে থাকতে হয়েছিল? ঘন্টাখানেক ছিলাম সেদিন।
তারপর পোশাক খুলে আবার নিজের কাজে নেমে পড়ি। দিন ২ পরে আবার বসতে হলো সেই নীল পোশাক পরে জানালার দিকে পিঠ করে। এবারেও মজার, মজার গল্প হাসালেন কিছুক্ষণ। পরে একটা হলদে মলাটের বই হাতে দিয়ে বললেন, পাতা পড়ে শোনাতে। মাঝখান থেকে খানিকটা পড়বার পরে উঠিয়ে দিলেন। পোশাকটা পাল্টে দিতে বললেন, মিস্টার হোমস, এই দুদিনে একটা ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পেছনেই খানিকটা তফাতে সাদামটান রোড। কিন্তু জানালার দিকে কিছুতেই ফিরতে দেওয়া হলো না আমাকে, যতক্ষণ নীল পোশাকটা পরেছিলাম। ব্যাপারটা বুঝতে পেরে আমার খুব কৌতূহল হলো। ঠিক করলাম এরপর সুযোগ পেলে পেছনের দিকটা দেখতে যাব। দ্বিতীয়বারে যখন জানালার সামনে বসিয়ে দেওয়া হলো আমাকে, সেই সময় রুমালের মধ্যে লুকিয়ে রাখলাম ভাঙা আয়নার একটা টুকরো। কথার ফাঁকে ফাঁকে রুমাল তুলে ধরলাম চোখের সামনে। দেখতে পেলাম জানালার মুখোমুখি জমির বাড়ির রেলিং এ ভর দিয়ে সাদামটান রোডের দিকে দাঁড়িয়ে আছে একটা লোক। ঠায় দাঁড়িয়ে আছে এদিকে তাকিয়ে। মানুষটা ছোটখাটো আকৃতি, গায়ে ছাই রঙের পোশাক। মিসেস রুকাসল আমার দিকে বরাবর তাকিয়েছিলেন। মনে হয় আয়নাটা দেখে ফেলেছিলেন। সহসা কর্তাকে বললেন, দেখো রাস্তার ওই লোকটা কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মিস হান্টারের দিকে। তিনি জানালার দিকে আর চোখে তাকিয়ে বললেন, তাই নাকি? মিস হান্টারের কোনো বন্ধু হবে হয়তো। আমি বললাম, নতুন জায়গায় আমি কাউকে চিনি না। তখন বললেন, তাহলে বাজে লোক হবে নিশ্চয়ই। মিস, তুমি পিছন দিকে হাত নেড়ে বিদায় করো ওকে। আমি প্রতিবাদ করলাম, কে না কে দাঁড়িয়ে আছে, মিছিমিছি হাত নাড়তে যাব কেন? কিন্তু পিড়িপিড়ি করতে লাগলেন ভদ্রলোক। বাধ্য হয়ে তিনি যেভাবে দেখালেন সেভাবে হাত নাড়লাম। সঙ্গে সঙ্গে গিন্নি জানালার পর্দাটা টেনে দিলেন। কতদিন আগের ঘটনা এটা? বলল হোমস। ঘটনাটা ওকে ভাবিয়ে তুলেছে বুঝতে পারলাম চোখ মুখ দেখে। মিস হান্টার বললেন, ৭ দিন আগের ঘটনা। তারপর আর নীল পোশাক পরে জানলায় বসতে হয়নি। এবারে শুনুন দ্বিতীয় পর্যায়। প্রথম যেদিন কপার বিচেসে গেলাম, সেদিন মিস্টার রুকাসল বাড়িতে একটা ছোট ঘরের সামনে নিয়ে গিয়েছিলেন। ঘরটার পাশেই রান্নাঘর। কাছে যেতেই ভেতর থেকে শেকল নাড়ার শব্দ শুনতে পেলাম। মিস্টার রুকাসল দরজার তক্তার ফাঁক দিয়ে ভেতরে তাকাতে বললেন। তাকে দেখিয়ে আমি আর আমার মধ্যে নেই। ভয়ঙ্কর দর্শন একটা ডালকুত্তা। আগুনের ভাটার মতো জ্বলছে চোখ দুটো। মিস্টার রুকাসল বললেন, আমার পোষা ডালকুত্তাটা একবেলা খাইয়ে রাখা হয় যাতে সবসময় পেটে ক্ষুধা থাকে। রাত্রে ট্রলার ওকে ছেড়ে দেয়। সন্ধ্যার পর কখনো বাড়ির বাইরে পা দিও না, তাহলে ছিঁড়ে খেয়ে ফেলবে। কথাটা শুনে খুব ভয় ধরে গেল। ২ দিন পরে ভয়ঙ্কর কুকুরটাকে খোলা অবস্থায় দেখতে পেলাম। মাঝরাতে জানালার সামনে দাঁড়িয়েছিলাম। বাড়িটার ঠিক সামনেই তামাটে পাতাওয়ালা একটা কপার বিচিস গাছ। গাছটার জন্যই ওই নাম বাড়িটার। সেই গাছটার নিচেই চাঁদের আলোয় দেখতে পেলাম বিকট আকৃতির কুকুরটাকে। প্রকাণ্ড হাড়গুলো ঠেলে বেরিয়ে আসছে। ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে পড়েছিলাম সেদিন। মিস্টার হোমস, এখানে আসার পর যেসব অদ্ভুত ঘটনা ঘটেছে পরপর সব বলে যাচ্ছি। এবারের ঘটনাটা শুনুন, খুবই আশ্চর্য ঘটনা। লন্ডনেই মাথার চুল ছাঁটিয়েছিলাম। কাটা চুলগুলো আমার ট্রাঙ্কের তলায় রেখেছিলাম। দিন কতক আগে সন্ধ্যাবেলা ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমার জিনিসপত্র গোছগাছ করছি। দেয়ালে ৩টা দেরাজ, একটা দেরাজে তালা দেওয়া, দুটো আমি ব্যবহার করি। কিন্তু তাতে আর কুলোলো না। ভাবলাম পাশের দেরাজটা খুলতে পারলে বাড়তি কাপড় চোপড় ওর মধ্যে রাখতে পারবো। চাবির গোছার একটা চাবিও লেগেও গেল তাতে। কিন্তু দেরাজটা খুলেই পেলাম আমার সেই কাটা চুলের গোছা। অবাক হয়ে গেলাম। আমার তোরঙ্গের তলা থেকে চুলের গোছা তো এখানে আসবার কথা নয়। তখনই খুললাম তোরঙ্গ। দেখি চুল যথাস্থানেই আছে। বের করে এনে দেরাজে পাওয়া চুলের গোছার সাথে রাখলাম। কি বলবো মিস্টার হোমস, এরকম কাণ্ড আমি জীবনে দেখিনি। হুবহু একরকম বেনি, চুলের রঙের হেরফের নেই। ব্যাপারটা খুবই রহস্যময় মনে হলো আমার কাছে। ভয়ে ভয়ে যেখানকার চুল সেখানে রেখে দিলাম তালা দিয়ে। কি যে রহস্য চিন্তা করে আপনি হয়তো বের করতে পারবেন। সেদিন থেকে আমি সজাগ হয়ে পড়লাম। চারপাশে চোখ কান খোলা রেখে চলতে লাগলাম। কেবলই মনে হতে লাগলো আমি যেন এক রহস্যের জালে ক্রমশ আটকা পড়ে যাচ্ছি। এরপর যে ঘটনা ঘটলো সেটা আরো অদ্ভুত। কপার বিচেস বাড়িটার পুরনো দিনের। একটা পাশ বসবাসের অযোগ্য বলে সেদিকে কেউ থাকে না। ট্রলার দম্পতি সেখানে থাকে। তার পাশ দিয়ে সেদিকে যেতে হয়। সব সময় তালা ঝোলে একপাশের দরজায়। একদিন কি কারণে ওদিকটায় দাঁড়িয়ে আছি,
এমন সময় দেখি সেই বন্ধ দরজার ভেতর থেকে থমথমে মুখ করে বেরিয়ে এলেন মিস্টার রুকারসল। তারপর তালা লাগিয়ে কোনো দিকে না তাকিয়ে আমার পাশ দিয়ে হন করে বেরিয়ে গেলেন। ফিরেও তাকালেন না, কথাও বললেন না। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত ঠেকলো, আবার কৌতূহল হলো। ঘুরে গিয়ে দেখতে ইচ্ছে হলো সেই দিকের অংশটা। দেখলাম পেছনে 4টা জানালা, ধুলোবালি জমে 3টা জানালা প্রায় বন্ধ হয়ে এসেছে, একটাই কেবল খড়খড়ি দেয়া। পায়চারি করতে করতে জানালা দিয়ে দেখছি, এমন সময় হাসি মুখে সামনে এগিয়ে এলেন মিস্টার রুখেসল। খানিক আগে দেখা সেই গনগনে রাগের থমথমে মুখ এখন শান্ত। বললেন, অন্যমনস্ক ছিলাম বলে তোমাকে দেখতে পারিনি। কিছু মনে করোনি তো? ভদ্রলোক হয়তো লক্ষ্য করেছিলেন আমি জানালাগুলো দেখবার চেষ্টা করছি, বারবার তাকাচ্ছি সেদিকে। কথা বলছে, কিন্তু বুঝতে পারছি তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছেন। নিজেই একসময় পুরোনো অংশটার দিকে তাকিয়ে বললেন, ফটো তোলার বাতিক আছে তো ওদিকে, আমার ডার্ক রুম? আমি তখন বললাম, হ্যাঁ। ওদিকে অনেকগুলো ঘর খালি পড়ে আছে দেখছি, একটা তো আবার খড়খড়ি তোলা। বুঝতে পারলাম আমার কথা শুনে চমকে উঠলেন ভদ্রলোক, কিন্তু পরক্ষণেই সামলে নিলেন। তবে কপট হাসি আর কথাবার্তায় বুঝিয়ে দিলেন বাড়ির তালা দেওয়া অংশটা নিয়ে আমি মাথা না ঘামাই তাই তিনি চান। মিস্টার হোমস, আমার কৌতূহলে তা আরো বেড়ে গেল। সতর্ক দৃষ্টি রাখলাম তালা দেওয়ার দরজা আর খড়খড়ি তোলা সেই ঘরের দিকে। গিন্নিকেও একদিন সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। একদিন দেখলাম টলারও একটা থলি হাতে ঢুকছে। মাথায় রোগ চেপে গেল। উপাসটায় কি আছে দেখতে হবে। তককে তককে রইলাম। সুযোগ পেয়ে গেলাম গতকাল। টলার তো সারাক্ষণ মাতাল হয়েই থাকে। কাল বেরিয়ে এসে দরজায় তালা দিতে ভুলে গিয়েছিল। কর্তা গিন্নি ছেলেটাকে নিয়ে নিচে রয়েছেন। এক ছুটে গিয়ে ঢুকে পড়লাম ভিতরে। ঢুকেই সামনে লম্বা করিডোর। যেখানটায় বাঁক নিয়েছে সেখানে পাশাপাশি 3টে ঘর। মাঝ দরজাটা লোহার খিল দিয়ে বন্ধ করা, আর কড়ায় তালা দেওয়া। পাল্লার নিচে আলো চোখে পড়ল। বুঝলাম এটাই সেই খড়খড়ি তোলা ঘর। আলোটা সেদিক দিয়ে বেরিয়ে এসেছে ঘরের মেঝে। অন্ধকারে দাঁড়িয়ে আলোটার দিকে তাকিয়ে আছি, এমন সময় ভেতরে স্পষ্ট পায়ের শব্দ পেলাম। পাল্লার নিচে আলোয় কারো ছায়া পড়ছে যেন। ভীষণ ভয় পেয়ে গেলাম। এক ছুটে বেরিয়ে এলাম বাইরে। কিন্তু আরেকটু হলেই পড়তাম একেবারে মিস্টার রুকাসলের পায়ের উপরে। ভদ্রলোক একটু রাগ করলেন না। মিষ্টি হেসে বললেন, ঠিক যা ভেবেছি। দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে পড়েছিলে তো? ভদ্রলোকের মোলায়েম স্বর শুনেই সতর্ক হয়ে গেলাম। হাঁপাতে বললাম, কি অন্ধকার বাব্বা! ভীষণ ভয় পেয়ে গেছি। দেখুন না, এখনো গায়ে কাঁটা দিয়ে আছে। ধারালো চোখে আমার দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, দেখেই এত ভয়? বলতে বলতেই মুখভাব পাল্টে যেতে লাগলো, যেন একটা ভয়ঙ্কর পিশাচের মুখ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমার পানে। চিবিয়ে চিবিয়ে বললেন, দরজা কেন বন্ধ রাখি জানো? যারা পরের ব্যাপারে নাক গলায় তাদের জন্য। তুমি জানতে না বলেই ঢুকে পড়েছিলে। কিন্তু ফের যদি এদিকে দেখি তাহলে ডাল কুত্তার সামনে ফেলে দেব। লোকটার বীভৎস চেহারা দেখে আর দাঁড়াতে সাহস পেলাম না। ঊর্ধ্বশ্বাসে ছুটে ঘরে চলে এলাম। আচ্ছন্নের মতো পড়ে রইলাম বিছানায়। তখনই মনে পড়ল আপনার কথা। এই রহস্যপুরী থেকে একমাত্র আপনি পারেন আমাকে রক্ষা করতে। আমি জানি না কি রহস্য আছে এখানে। এসব অদ্ভুত কাণ্ডকারখানাই বা কি অর্থ বহন করে। বিছানা থেকে উঠেই চুপি গেলাম ৮ মাইল দূরের পোস্ট অফিসে, আপনাকে একটা টেলিগ্রাম পাঠিয়ে বাড়ি ফিরে এলাম। মিস্টার হোমস, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি আতঙ্ক আর ভয়ে। আজ 3টা পর্যন্ত ছুটি নিয়ে এসেছি। সন্ধ্যায় কর্তা গিন্নি বাড়িতে থাকবেন না। বাচ্চাটাকে নিয়ে আমাকে থাকতে হবে। সব তো শুনলেন, এবার আপনি বলুন আমি কি করব। মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম মিস হান্টারের বিচিত্র কাহিনী। হোমস গম্ভীর মুখে পায়চারি করছে, দুহাত পকেটে ঢোকানো। পায়চারি করতে করতে হঠাৎ জিজ্ঞেস করলো, ট্রলারকে কি অবস্থায় দেখে এলেন? মদের ঝোঁকে এখন তো বেহুশ অবস্থা। বাড়ির কর্তাগিন্নি? সন্ধ্যার পর বাড়ি থাকছেন না? না। তাহলে তো সন্ধ্যার পর কুকুরটা ছাড়া থাকছে না। আপনি একটা কাজ করুন, মিসেস টলারকে কোনো একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিন। সেই ফাঁকে আমরা দুই বন্ধু গিয়ে বাড়িটা একবার খানা তল্লাশি করতে পারবো। ঘটনাটা কি তখন বুঝতে পারবো। আমার যদ্দূর মনে হয় আপনাকে রাখা হয়েছে অ্যালিস মেয়েটার ভূমিকায় অভিনয় করবার জন্য। অ্যালিসকে দেখতে আপনারই মতো, চুলও একই রকম। মেয়েটার জন্য নাছোড়বান্দা হয়ে কেউ লেগে আছে। তাকে ধোঁকা দেবার জন্যই নীল পোশাক পরিয়ে আপনাকে জানালার সামনে পিঠ দিয়ে বসানো হয়। রাস্তায় যে লোকটাকে আপনি দেখেছিলেন, হয় সে অ্যালিসের বন্ধু, নয় হবু বর।
বিশেষ কোনো উদ্দেশ্যে রটানো হয়েছিল, অ্যালিস আমেরিকায় গেছে, এখন আবার ফিরে এসেছে, সেই কারণেই আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, যাতে লোকটি নিশ্চিন্ত থাকে। অ্যালিসের বাবার এই মতলবটা রহস্যময়, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2 বছরের বাচ্চাটার সম্পর্কে যা বলেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি, বাচ্চাটা কি করলো? বাচ্চাটা কিছু করেনি বটে, তার স্বভাব থেকে উদ্ধার করা যাচ্ছে মূল সূত্রটা। সন্তানের চরিত্র বিচার করে বাপ মায়ের চরিত্রের আঁচ পাওয়া যায়, বিশেষ করে বাপের। ব্যাপারটা কাকতালীয় মনে করো না, তোমার ডাক্তারি শাস্ত্রী কথা ওটা। যে বাচ্চা জন্মসূত্র থেকে নিদারুণ নিষ্ঠুর স্বভাব পেয়েছে, তার বাপ অথবা মায়ের স্বভাব তাহলে কি দাঁড়াবে? এখানে বাপ সম্পর্কে যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে মনে করতে অসুবিধা কোথায় যে নির্দয় প্রকৃতির এই মানুষটি একটি মেয়েকে অমানসিক যন্ত্রণা দিচ্ছে? এই অসহায় যন্ত্রণাকাতর মেয়েটিকে বাঁচাতে হবে মিস হান্টার। আপনি আর দেরি করবেন না, আমরা 7টার মধ্যেই পৌঁছে যাব। আমরা যখন কপার বিচেস ভবনের সামনে পৌঁছালাম, তখনও সূর্যের শেষ রশ্মিটুকু গাছের মাথার থেকে মিলিয়ে যায়নি। মিস হান্টার সদর দরজায় আমাদের জন্য অপেক্ষা করেছিলেন, অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভিতরে পা দিয়ে একটা দুমদাম শব্দ কানে এলো। হোমস সচকিত হয়ে তাকাতে মিস হান্টার বললেন, মিসেস টলারকে ভাড়ার ঘরে আটকে রেখেছি। বুড়ো টলার এখন বেহুশ। এই নিন মিস্টার লুকাসলের চাবির নকল। হোমস খুশি হয়ে বলল, বাহ, অনেকটা এগিয়ে রেখেছেন দেখছি, ভালোই হলো। মিস হান্টার পথ দেখিয়ে আমাদের নিয়ে চলল। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা খুললাম। তারপর অন্ধকার করিডোর পার হয়ে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার সামনে থেকে লোহার পাটটা সরিয়ে নিল মিস্টার হোমস, কিন্তু চাবি দিয়ে তালা খোলা গেল না। চারিদিক নিস্তব্ধ, ভেতরেও কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। এদিকে নষ্ট করবার মতো সময় নেই। 2 বন্ধু মিলে দরজায় চাপ মারলাম, জীর্ণ দরজা শব্দ করে কবজা থেকে খুলে গেল। হুড়মুড় করে ঢুকে পড়লাম ঘরে। কিন্তু আশ্চর্য, ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। একটা টেবিল একপাশে, আর একপাশে একটা বাক্স, কতগুলো পোশাক ভেতরে জড়ো করে রাখা। স্কাইলাইট খোলা, লাফ দিয়ে কড়িকাঠের কাছে স্কাইলাইট ধরে ঝুলতে ঝুলতে হোমস বলল, ওয়াটসন, বাইরে একটা দড়ির মই ঝুলছে যে, শয়তান বাপ এদিক দিয়ে মেরে সরিয়ে নিয়ে গেছে দেখছি। বাইরে দিয়েই কাজ সেরেছে। এই সময়ই সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল। হোমস চাপা স্বরে বলল, ওয়াটসন, মিস্টার লুকাসল আসছেন মনে হচ্ছে। পিস্তলটা তৈরি রাখো। বলতে না বলতেই দৈত্যের মতো বিশাল চেহারা নিয়ে দরজায় এসে দাঁড়ালো লোকটা। হাতে একটা মোটা লাঠি। অস্ফুট আর্তচিৎকার করে দেয়ালে সিটিয়ে গেল মিস হান্টার। সঙ্গে সঙ্গে হোমস লাফিয়ে পড়ল সামনে। শয়তান, মেয়েকে কোথায় লুকিয়েছ? পলকে স্কাইলাইটের দিকে চোখ বুলিয়ে আনলো লোকটা। পরক্ষণেই গর্জন করে উঠল, তবে রে, আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে? কোথায় সরিয়েছিস আমার মেয়েকে বল। দাঁড়া। বলেই করিডোর দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। কুকুর আনতে গেল, চেঁচিয়ে উঠে বলল মিস হান্টার। বললাম ভয় নেই, রুকবার মতো অস্ত্র আমার হাতে আছে। হোমস বলল, শিগগিরই নিচে চলো, সামনের দরজাটা বন্ধ করে দিতে হবে। 3জনই ঝড়ের বেগে দৌড়ে এলাম নিচে, কিন্তু হল করে পা দিতেই কানে এলো ডাল কুত্তার মেঘের মতো গুড় গম্ভীর গর্জন। পর মুহূর্তেই বুক নিংড়ানো যন্ত্রণাকাতর একটা আর্তনাদ, বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠল সেই আর্তচিৎকারে। লাল মুখ বয়স্ক একটা লোক টলতে টলতে বেরিয়ে এলো পাশের ঘর থেকে। কুকুরটা ছাড়া পেলো কি করে? 2 দিন ধরে খাবার দেওয়া হয়নি, সর্বনাশ, শিগগিরই বেরিয়ে চলুন। আমি আর হোমস বাইরে বেরিয়ে এসে তীর বেগে ছুটলাম আর্তনাদ লক্ষ্য করে। টলতে টলতে পেছনে আসতে লাগলো টলার। কাছে যেতে হলো না, দূর থেকেই চোখে পড়লো ভয়ঙ্কর কুকুরটার বিকট মূর্তি। 2 দিন উপবাসী ডালকুত্তা কামড়ে ধরে আছে রুকাসলের মাংস ঘাড়, আর মাটিতে আছাড়ি পিছাড়ি করছে তার বিশাল শরীরটা। বুক ফাটা আর্তচিৎকারে থরথর করে কেঁপে উঠছে নিস্তব্ধ রাতের বাতাস। কাছে গিয়ে নির্ভুল লক্ষ্যে পিস্তলের ট্রিগার টেনে ঘিলু বের করে দিলাম কুকুরটার, কিন্তু মরতে মরতেও কামড়ে ধরে রইল শিকারের ঘাড়। লুকাসলের প্রাণ তখনও বেরোয়নি, মুমূর্ষ অবস্থা। অনেক কষ্টে কুকুরের মুখ থেকে সারিয়ে তাকে ধরাধরি করে হলঘরে নিয়ে শোয়ানো হলো। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে, থলে থলে চর্বি এমন ভাবে ঘাপলা ঘাপলা তুলে নিয়েছে সে, যে বীভৎস একটা দৃশ্য। টলারকে পাঠালাম গিন্নিকে খবর দিতে। ঠিক এই সময় লম্বা শীর্ণকায় বিষণ্ণ চেহারা একটা স্ত্রীলোক দরজায় এসে দাঁড়ালো। অস্ফুট কণ্ঠে মিস হান্টার বলে উঠলেন, মিসেস টলার। হ্যাঁ, মিস, আমি বেরিয়ে এসেছি। আপনাকে খুঁজতে বেরোবার আগে মিস্টার রুকাসল আমার ঘরের শেকল নামিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু মিস, আমাকে আগে বলেননি কেন?
তাহলে আমি সব জানাতাম আপনাকে, এত ঝঞ্ঝাট করতে হতো না। হোমস তীক্ষ্ণ চোখে তাকিয়ে মিস টলারের দিকে বলল, মিসেস টলারের দেখছি অনেক কিছুই জানা। আজ্ঞে হ্যাঁ, সবই আমি জানি, বলতেও কোনো আপত্তি নেই। সেকল বন্ধ করবার আগে যদি জিজ্ঞেস করতেন, সবই জানতে পারতেন। মিস, এ বাড়িতে আমি আপনার একমাত্র বন্ধু। মিস অ্যালিসও আমার প্রিয় বন্ধু। হোমস বলল, তাহলে মিসেস টলারের কাছ থেকে সব জানা যাক। এসো, কয়েকটা জায়গা আমার কাছে এখনো ঝাপসা হয়ে রয়েছে, তোমার কাছ থেকে পরিষ্কার করে নিই। মিসেস টলার বলল, অ্যালিস বড় দুর্ভাগা মেয়ে। অল্প বয়সী মাকে হারিয়েছিল, কিন্তু তবু বাপের আদরে একরকম ছিল। কিন্তু সৎমা আসার পর থেকেই তার কপালে দুর্ভোগ শুরু হলো। তবুও মুখ বুজে লাঞ্ছনা সহ্য করলো। উইল অনুসারে অ্যালিসও বেশ কিছু টাকা কড়ির মালিক হয়, কিন্তু ওসব নিয়ে মাথা ঘামাতো না সে। বাপের হাতেই সব ছেড়ে দিয়েছিল। এর মধ্যে মিস্টার ফাউলারের সঙ্গে আলাপ হলো তার। সেটাই হলো কাল। মিস্টার রুকাসল দেখলেন মেয়ের বিয়ে হয়ে গেলেই সম্পত্তির ভাগও তাকে দিয়ে দিতে হবে। মেয়েকে সরিয়ে আনার জন্য নানাভাবে চেষ্টা করলেন তিনি। নির্যাতন বাড়ল তার উপর, কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারলেন না। ভবিষ্যতে যাতে সে সম্পত্তি দাবি না করতে পারে, এই জন্য একদিন জোর করে তাকে দিয়ে একটা কাগজে সই করিয়ে নিতে চাইলেন। অ্যালিস বুঝতে পেরে বেঁকে বসলো। রেগে গিয়ে মিস্টার রুকাসল অমানসিক নির্যাতন শুরু করলো তার উপর। অসুস্থ হয়ে পড়লো অ্যালিস। ব্রেন ফিভারের শয্যা নিল। 6টা মাস মৃত্যুর সঙ্গে লড়াই চলল। শেষ পর্যন্ত সুস্থ হলো বটে, কিন্তু তার আর সেই শরীর রইল না। অমন সুন্দর চুলের গোছা, তাও ছেঁটে ফেলতে হলো। মিস্টার ফাউলার সবই দেখলেন চোখের সামনে, কিন্তু মন তার একটুও টলল না। বিয়ে তিনি অ্যালিসকেই। হোমস বলল, ব্যাপারটা এবারে পরিষ্কার হলো, বাকিটা আমি বলছি শোনো। মিস্টার রুকাসল অগত্যা মেয়েকে বন্দি করে কৌশলে মিস্টার ফাউলারকে সরাবার মতলব আঁটলেন। লন্ডন থেকে নিয়ে এলেন মিস অ্যালিসকে, যাতে লোকটাকে ধোকা দেয়া যায়। আজ্ঞে হ্যাঁ। মিস্টার ফাউলার কিন্তু লেগে রইলেন, বাড়ি অবরোধ করে থাকার মতো। তোমার সঙ্গেও তার একটা বোঝাপড়া হলো। মিস্টার ফাউলার সত্যি দরাজ দিলের মানুষ। যেমন ব্যবহার তেমনই মন। মিস্টার ফাউলারের দৌলতে তোমার স্বামীর মদের অভাব ঘুচল, আর তোমাকে দিয়েই স্কাইলাইটে দড়ির মইয়ের ব্যবস্থা করে রাখলো, যাতে সুযোগ মতো কাজে লাগানো যায়। আর সেই সুযোগটা পাওয়া গিয়েছিল কালকেই, মিস্টার রুকাসল যখন বিকেলে বেরিয়ে যান। আগে স্যার, ঠিকই বলেছেন আপনি। ইতোমধ্যে গ্রামের ডাক্তার চলে এলো। মিস্টার রুকাসলের চিকিৎসার দায়িত্ব তার উপর গেল। আমাদের করণীয় কাজ ফুরিয়েছিল। মিসেস টলারকে ধন্যবাদ জানিয়ে মিস হান্টার সহ আমরা উইনচেস্টারে ফিরে এলাম। রহস্য ভবন কপার বিচেসের রহস্য উন্মোচন রহস্যভেদী শার্লক হোমসের জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা। পরবর্তীকালে বিশেষ করে এই মামলার কথা প্রায়ই আমার মনে পড়ত। হোমসের বোহেমিয়ান জীবনযাত্রাই আমাকে মনে করিয়ে দিত এটি। কপার বিচেসের খবরাখবর পরবর্তীকালে পেয়েছিলাম। মিস্টার রুকাসল প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী দিনগুলোতে স্ত্রীর সেবা যত্নের উপরই নির্ভর করে তাকে বেঁচে থাকতে হয়েছিল। জীবনে ভদ্রলোক কুকর্ম কম করেননি। টলার দম্পতির কাছে কোনো কিছুই গোপন ছিল না। ফলে মিস্টার রুকাসল তাদের আর বাড়ি থেকে উঠে যেতে বলতে পারেননি। তারা বাড়িতেই জাঁকিয়ে বসে সংসার করছে। মিস্টার ফাউলারের সঙ্গে বাড়ি ছেড়ে পালানোর পরদিনই সাদাম্পটনে বিয়ে হয়ে গিয়েছিল মিস অ্যালিসের। মিস্টার ফাউলার এখন সরকারি চাকরি নিয়ে মরিশাসে আছেন। মিস হান্টার আছেন ওয়ালসলে একটা প্রাইভেট স্কুলের দায়িত্বে। বড় একাকী জীবন অসহায় মেয়েটির। হোমসের আর কোনো আগ্রহই দেখেনি তার সম্পর্কে। ব্যাপারটা আমাকে যার পর নাই হতাশ করেছে। ওর একঘেয়ে জীবনযাত্রায় যখন আমাকে পীড়া দেয়, তখনই মনে পড়ে যায় কপার বিচেস ভবনের মামলার কথা। হোমস যদি একবারের জন্য সাধারণ মানুষের মতো চিন্তা করত, তাহলে তার জীবন শৃঙ্খলা ফিরে আসতে পারত। নিঃসঙ্গ অসহায় মিস হান্টারও সুখী হতে পারতেন। সুপ্রিয় শ্রোতা, এখানেই শেষ করছি অ্যাডভেঞ্চার অব দ্য কপার বিচেস। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি। আপনাদের কোনো আদিভৌতিক কাহিনী, অ্যাডভেঞ্চার বা যে কোনো রহস্য কাহিনী জানা থাকলে, বা নিজেদের লেখা কাহিনী আমাদের দিয়ে পড়ানোর ইচ্ছে হলে আপনারা আমাদের পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই মানসম্মত যে কোনো লেখা পড়ে চ্যানেলে প্রচার করতে আগ্রহী। আর তাছাড়াও আপনারা নিজেরাও যদি কোনো কাহিনী পড়ে আমাদের চ্যানেলে সরাসরি পাঠিয়ে দেন অডিও ক্লিপ হিসেবে,
আমরা সেটি প্রচার করব। আর আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিয়ে যাবেন, আমরা যেন আপনাদের জন্য আরো বেশি করে এমন অ্যাডভেঞ্চারাস বা অন্য কোনো কাহিনী যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো পড়ে শোনাতে পারি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবসময়।